প্রিয় দর্শক, আয়ন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুল কালাম অনুষ্ঠানে। আমরা প্রপার্টি বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। প্রপার্টি বিষয়টা একটি ব্যাপ্তি অনেক বড়। আমরা জীবনযাত্রার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে থাকার জন্য একটা বাসস্থান প্রয়োজন, আমাদের যদি আমরা কর্মস্থল আছে সেখানেও একটা প্রয়োজন, আমরা চিকিৎসার জন্য আমরা যে হসপিটালে যাই সেখানেও একটা স্থাপনার একটা ব্যাপার আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়াশোনা সব কিছু এটা একটা বিশাল একটা ব্যাপ্তি আছে আর কি। এই কারণে এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, যে কোনো সমস্যাবাহী যদি কোনো পরিবর্তন আসে এবং অথবা এই পরিসরে কেউ যদি কাজ করতে চান, কোন বিষয়ে আপনাদের বিবেচনা করতে হবে, আমরা চেষ্টা করি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সেই তথ্য দিয়ে উপকার করার জন্য। বরাবরের মতন আমাদের যার মাধ্যমে আমরা সেই তথ্যগুলো আমরা পেয়ে থাকি, সেই এই কমিউনিটির একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদুল কালাম, উনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। ওকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। জি, আমরা অনুষ্ঠানে যে আলোচনা করছিলাম যে একটা বড় একটা ব্যাপ্তি নিয়ে আমরা আলোচনা করে থাকি। একটা বিশাল মানে ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা সব বিষয়ে জানা উচিত না, যে এই ব্যাপ্তিটা নিয়ে যদি আমরা একটু প্রথমে যদি অনুষ্ঠানের শুরুতে যাই, আমরা পরবর্তীতে আমরা অনুষ্ঠানে চলে যাব যে আমরা গত সপ্তাহে যেটা নিয়ে শুরু করেছি নিউ ডেভেলপমেন্টের পর্যায়গুলো, যে তার আগে এই ব্যাপ্তিটা নিয়ে আলোচনা করে থাকি, যে স্থাপনার যে ব্যাপ্তি এটার সাথে জীবনের সাথে ওতপ্রোত জড়িত, এটা নিয়ে একটু বলেন প্লিজ। দেখুন, ধন্যবাদ আপনাকে। আসলে কনস্ট্রাকশন বা বিল্ডিং বা আপনার বিল্ট এনভায়রনমেন্টের যেই ব্যাপকতা, এটা কিন্তু আসলে আপনি যেদিকেই তাকান আপনার কিন্তু আপনার বিল্ডিং কিন্তু লাগবে বা একটা স্থাপনা লাগবে, একটা জায়গা আপনার লাগবে। এটা আপনার বাজার থেকে শুরু করে আপনার হসপিটাল অবধি পর্যন্ত যে কোনো জায়গায় আপনি যদি একটা অপারেশন করতে চান, তার জন্য আপনাকে একটা থিয়েটার লাগবে। তার মানে হচ্ছে একটা ফিজিক্যাল প্লেস আপনাকে লাগবে। এবং আপনি যদি বাজার করতে চান এবং এটা যদি ওপেনও হয়, তার জন্য কিন্তু আপনার একটা ভিত লাগবে বা একটা ভিটি লাগবে। তো এখন কথা হচ্ছে যে জীবনের যেদিকেই তাকান না কেন, আইদার ইজ এ রেস্টুরেন্ট, আপনার হসপিটাল, পুলিশ বিল্ডিং বা এডুকেশনাল ইনস্টিটিউশন, ব্যবসা প্রতিষ্ঠান, আপনি যা কিছুই চিন্তা করেন তার জন্যই কিন্তু আপনাকে একটা ফিজিক্যাল প্লেস লাগবে। আর এই প্লেসটা যারা মেক করবে বা যারা করবে, তার জন্য অনেক নিয়ম নীতি আছে, তার জন্য নকশা আছে, কিভাবে বানাবেন তার একটা ব্যাপকতা আছে। এই সমস্ত যে কর্মযজ্ঞ বা এই সমস্ত কাজ যেটা আছে, এটাই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি বা বিল্ট এনভায়রনমেন্টের আন্ডারে। আইদার আপনি আর্কিটেক্টের কথা বলেন, বিল্ডিং সার্ভিস ইঞ্জিনিয়ারের কথা বলেন, সিভিল ইঞ্জিনিয়ারের কথা বলেন, বা আপনার অ্যাজ স্মল অ্যাজ যে কনস্ট্রাকশন আফটার ওয়ার্কের যে কনস্ট্রাকশন ক্লিনারের কথা বলেন, সমস্ত প্রফেশনগুলো, সমস্ত কাজগুলো কিন্তু একটা 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 ফুল সার্কেলের মধ্যে হয়ে থাকে। আর এটাই হচ্ছে বিল্ট এনভায়রনমেন্টের সমস্ত জিনিসগুলো। এটা ব্যাপকতাটা আসলেই আমরা সমাজের যেদিকেই তাকাই না কেন, আমরা এই যে বিল্ট এনভায়রনমেন্টের একটা ছোঁয়া কিন্তু দেখব। বিল্ডিংয়ের আমাদের কিন্তু একটা ফিজিক্যাল যে অবস্থান, ফিজিক্যাল যে একটা জায়গা, তার কিন্তু প্রয়োজন হবে। তো আপনার সহজ ভাষায় আমরা যা দেখি তাই কিন্তু বিল্ড করতে হয়। আপনার ন্যাচারাল যে জিনিসগুলো, গাছপালা আমরা যদি এ থেকে বাইরে রাখি, বাট বাকি রাস্তাঘাট, বিল্ডিং, আপনার সব কিছুই কিন্তু আপনাকে বানাতে হবে বা আপনাকে বিল্ড। আপনি যে বলছেন গাছপালা, এটাও যে অনেক সময় আমরা যদি প্ল্যান করে যেমন ল্যান্ডস্কেপিং হতে পারে, গার্ডেন হতে পারে, অথবা পাবলিক কোনো একটা ধরেন ঘোরার জায়গা, ওইটাও তো ধরেন আমি জাস্ট ফেলে ওটাও তো জন্য একটা প্ল্যানিং করতে হয়। দেখুন, ল্যান্ডস্কেপিং ইজ এ পার্ট অফ এ বিল্ট এনভায়রনমেন্ট বা আপনার ডিজাইনের মধ্যে হতে পারে, মেকওভারের মধ্যে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, ন্যাচারালি যে জিনিসগুলো গ্রো হয়, ট্রি, আপনার যাই করেন, ইয়েস, আপনি ল্যান্ডস্কেপটাকে সুন্দর করতে পারেন, দর্শনীয় করতে পারেন, আপনি গাছটাকেও কিন্তু শাসন করতে পারেন। কিভাবে হবে আপনি দেখবেন যে অনেকগুলো, আপনি যদি কোনো ইকো পার্কে যান বা ন্যাচারাল কোনো পার্কে যদি যান, দেখবেন আপনি এত সুন্দর করে গাছগাছালিগুলোকেও কিন্তু আর্টিস্টিক ওয়েতে তারা কিন্তু একটা ডিসপ্লে করে থাকে। আর এটাও কিন্তু আন্ডার ল্যান্ডস্কেপ ডিজাইন, তার মাধ্যমে কিন্তু হয়। আপনি রাইট যে আসলে আমরা যেদিকেই তাকাই না কেন, আমরা কিন্তু একটা বিল্ট এনভায়রনমেন্টের একটা ছোঁয়া আমরা পাই। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, যে শর্টেজ আছে, আমাদের হাউজিং শর্টেজ আছে, এবং আমরা চেষ্টা করেছিলাম যে এই এনভায়রনমেন্টে কন্ট্রিবিউট করার জন্য যে নিউ বিল্ডের মাধ্যমে আমরা করতে পারি, ওইটার ধাপগুলো আমরা আলোচনা করছিলাম। ওইটার পর্যায়ে আমরা সেই আজকে সেটার প্রেক্ষিতে আমরা অনুষ্ঠান আমরা আলোচনা করব। আলোচনার মাঝখানে যদি মনে করেন যে এই বিষয়ে আপনাদের কোনো জানতে হয়, অথবা প্রপার্টি বিষয়ে যদি আপনার কোনো জানতে চান, অবশ্যই আমাদের
সেটে প্রশ্ন আমাদের ফোন করতে পারেন, আমরা চেষ্টা করবো, যথেষ্ট চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর আছে। আমরা ফিরে যাব। আচ্ছা, শর্টেজটা আমরা শুধু হাউজিং শর্টেজটা নিয়ে আমরা আলোচনা করি, যেহেতু আপনার প্রথমে আমরা শুরু করেছিলাম যে এর ব্যাপ্তি অনেক বড়, আমরা কেন খালি হাউজিং শর্টেজটা নিয়ে পড়ে আছি? আমরা কি অন্য কোনো কি শর্টেজ নেই নাকি? ডেফিনেটলি 100% আছে। এখন দেখুন, আপনার দুঃখজনক হইলেও এটা কিন্তু সত্য যে স্কুলগুলোও কিন্তু ওভারক্রাউডেড। তার মানে কি, আপনার যেহেতু স্কুলগুলো ওভারক্রাউডেড, তার মানে স্কুলের বিল্ডিং লাগবে, এবং যেই চাহিদা আছে এই চাহিদার সাথে কিন্তু আপনার রাস্তাঘাট, আপনি একটা বাসা বানাবেন, একটা হাউস বানাবেন, আপনি 300,000 সবসময় বলছেন যে আপনার হাউজিং শর্টেজ। তা হাউজিং শর্টেজ হলে তো আপনার ট্রান্সপোর্টেশনও লাগবে। আপনার ওই যে 3 লক্ষ বাড়ি বানাবেন, যদি 5 জন করে এভারেজে থাকে, তাহলে কতগুলো মানুষ আপনার, যেই একটা নতুন জায়গায় তো এই মানুষগুলো হয়তো আছে, অথবা বিভিন্ন দেশ থেকে এই মানুষগুলো আসছে। তার মানে কি, আপনার ক্রমবর্ধমান যেই চাহিদা, এই চাহিদা মেটাতে আপনাকে সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বলে আসে 1.5 মিলিয়ন হোম আমরা বানাবো। কেন বানাবো? এটা কেন একটা পলিটিক্যাল পার্টির ভেরি ভেরি স্ট্রং পয়েন্ট, কারণ হচ্ছে এটা আসলে ব্রিটেনের প্রয়োজন। এখানে হাউজিংয়ে ক্রাইসিস আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ ইউনিট নেই বা বাড়ি নেই। এখন এটা এমন একটা ইস্যু, যে ইস্যুতে যে যত বেশি পলিটিক্যালি আপনার এক্সারসাইজ করবে বা অ্যাডভার্টাইজ করবে, তাদের একটা অ্যাডভান্টেজ পাবে। আমি মনে করি লেবার পার্টি এটার একটা বিরাট অ্যাডভান্টেজ পেয়েছে, কারণ 1.5 মিলিয়ন হোম এখন পর্যন্ত সরকারের যদি আমরা প্রপার সমালোচনা করি, আমি কিন্তু মানে অল্প কিছু আপনার সাইন ছাড়া আমি কিন্তু তাদের বড় কোনো পরিবর্তন আসলে আমি দেখছি না। এই যে আপনার এই শর্টেজটাকে আপনার ওভারকাম করার জন্য, বা তাদের যে নির্বাচনী যে প্রমিসটা আছে 1.5 মিলিয়ন হোম ওভার 5 ইয়ার্স, এটাকে পূরণ করার জন্য ইয়েস দেয়ার ইজ সাম মুভমেন্ট। এখন যে সব আপনাকে একটু করছে, কারণ যেই বিষয়টা আমি আসলে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে আমরা খালি হাউজিংয়ের শর্টেজটা নিয়ে আলোচনা করছি। আমি যদি 1.5 মিলিয়ন আমি 5 বছরের মধ্যে করতে পারি, আমার কারণ ওইখানে মানুষগুলো বসবাস করে, এছাড়া এর আশেপাশে তো আরও ইনফ্রাস্ট্রাকচার এর সাথে জড়িত, ওগুলোও তো শর্টেজ আছে। কেন বলছি? কারণ আমরা বারবার বলছি যে এই সেক্টরে আমরা আমাদের কমিউনিটির লোকরা আসা উচিত। তো আমরা শুধু কি হাউজিংটা নিয়ে চিন্তা করবো না, এর আশেপাশে কি ইনফ্রাস্ট্রাকচারগুলো এর সাথে জড়িত, ওই বিষয়গুলো যদি বলেন যে ওই বিষয়ে কোনো অপরচুনিটি আছে কিনা, যে আমাদের দেখুন, এখানে হলিডে মার্কেটটা একটা বিরাট মার্কেট। আপনি যদি ইউকে হলিডে মার্কেটটা দেখেন, বা শর্ট টার্ম রেন্টালের জন্য, বা হোটেল ইন্ডাস্ট্রি দেখেন, কমার্শিয়াল প্রপার্টি দেখেন, আপনি আসলে এই যে ইন্ডাস্ট্রিটা, এটা এত ব্যাপক, আপনি মানে যেই দিকেই আপনি আপনার নজর যায়, আপনি দেখেন হোটেল, পর্যাপ্ত পরিমাণ হোটেল নেই। আপনি দেখেন শর্ট টার্ম লেটিং নেই। আপনার দেখেন যে আপনার কমার্শিয়াল বিল্ডিং যদি আপনি করেন, বা মিক্স ইউজ বিল্ডিং এখন যেটা খুব জনপ্রিয়, এটাও আপনি করতে পারেন। আপনি স্টুডেন্ট অ্যাকোমোডেশন করতে পারেন, আপনার সার্ভিস অ্যাকোমোডেশন করতে পারেন, এইচএমও কনভার্সন করতে পারেন। আপনি আপনার হাউজিং রিলেটেড যেটাতে আপনার ফিজিক্যাল বিল্ডিং প্রয়োজন, ফিজিক্যাল কোনো স্থাপনা প্রয়োজন, আপনি যাই করেন, আপনি কিন্তু এখানে কিন্তু আপনার ডিমান্ড পাবেন। আপনি যাই কারণ হচ্ছে আপনি যেই আপনার ধরুন যে বিদেশ থেকে মানুষ আসতে হবে, কেন? আমাদের পর্যাপ্ত পরিমাণ কনস্ট্রাকশন ওয়ার্কার আসলে এই ব্রিটেনে নেই। আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার মতো ইঞ্জিনিয়ার বলেন, আর্কিটেক্ট বলেন, ইভেন আপনার যারা লজিস্টিক মানে করবে, যারা আপনার ব্রিকগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, যে লরি ড্রাইভার, এটাও কিন্তু আসলে এই চাহিদাটা বা এই যেই টার্গেটটা পূরণ করার জন্য হেভি ভেহিকল বা আপনার ভারী যানবাহন চালাতে পারে, আপনি ধরুন ব্রিক্স, বিল্ডিং ব্লক, এগুলো চালাতে পারে, এরকম ড্রাইভারও কিন্তু শর্টেজ। যেরকম আপনার ইলেকট্রিশিয়ান শর্টেজ, সিসিটিভি ইনস্টলার শর্টেজ, আপনার প্লাম্বার শর্টেজ, এভরি সিঙ্গেল সেক্টরে কনস্ট্রাকশনে কিন্তু একটা শর্টেজ আছে। এবং এরা যখন আসলে বাড়িগুলো যখন আপনি বানাবেন, তখন তো তাদের অ্যাকোমোডেশনও লাগবে। আপনার ড্রাইভারও যদি হয়, তাকেও তো থাকতে হবে। তার ট্রাকটা যে জায়গায় পার্ক করবে, সেই পার্কিং লটটাও তো আপনাকে বানাতে হবে। যে জায়গায় আপনি মেটেরিয়ালগুলো স্টোর করবেন, সেই জায়গাটাও তো আপনাকে বানাতে হবে। এখন কথা হচ্ছে যে একটা চাহিদার সাথে
আপনাকে আরও 10টা জিনিস কিন্তু সম্পূরক, এই সম্পূরক যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তাইলেই কিন্তু আপনি আপনার মানে যে 3 লক্ষ বাড়ির যে টার্গেট প্রতি বছর আপনি ব্রিটিশ যে আপনার পিপল আছে তাদেরকে যে আপনি সার্ভ করবেন বা আপনার যে ন্যাশনাল যে চাহিদা, সেই চাহিদাটাকে আপনি মেটাবেন। এখন কথা হচ্ছে যে 3 লক্ষ করে বানালে আসলে আমার কয় বছর লাগবে জিরোতে আসতে? কারণ আমার তো এই ব্রিটেনে 4.1 মিলিয়ন, অ্যারাউন্ড 4.1 মিলিয়ন বাড়ি অলরেডি বা ইউনিট অলরেডি শর্টেজের মধ্যে আছি। তারপর আবার আমার যে বাড়তি চাহিদা, এখন আমি পার্সোনালি মনে করি না বা বিশ্বাস করি না যে আগামী 10, 15 বা 20 বছরে আমরা সেই সক্ষমতায় যাব বা আমরা পৌঁছতে পারবো যে সক্ষমতায় আমাদের যে পরিমাণ বাড়ি প্রয়োজন, যে পরিমাণ ফ্ল্যাট প্রয়োজন বা কমার্শিয়াল স্পেস প্রয়োজন, আমরা আসলে 1 বছরে ওইটা বানাতে পারছি। তার মানে হচ্ছে যে আমরা যে জিনিসটাকে প্রমোট করার চেষ্টা করি, এই বাঙালি হিসেবে আমরা চাই যে কোনো বাঙালি ভাই বোন তারা যদি বিল্ড এনভায়রনমেন্টের আন্ডারে বা এর মধ্যে, এর ব্যাপকতার মধ্যে যদি আসে, তাহলে আমরা মনে করি আমরা যেরকম এই দেশটাকে বিল্ড করতে সাহায্য করব, ঠিক তেমনইভাবে কিন্তু আরেকজন বাঙালি বা আরেকটা ব্রিটিশ নাগরিকের আমরা কিন্তু কর্মসংস্থানও করার চেষ্টা করি। ধন্যবাদ। আলোচনার মাঝখানে আপনি একটা যদিও আমরা নিউ বিল নিয়ে আলোচনা করি একটু পড়বে, তার মধ্যে আলোচনা থেকে আপনি একটা জিনিস পিক করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা হয়তো ডেভেলপমেন্টে অংশগ্রহণ করতে পারি। একটা বলছেন যে চেঞ্জ অফ ভিউজের মাধ্যমে হলিডে অ্যাকোমোডেশন অথবা হলিডে পার্ক করা, এবং মাঝখানে আপনি একটা বলেছেন যে স্টুডেন্ট অ্যাকোমোডেশন। এটা কেন এটা বলতে চাচ্ছি, কারণ রিসেন্টলি এটা নিয়ে আমি একটু কাজ করছি। কেন কাজ করছি, আমার হয়তো মেয়ে কিছুদিন পরে ইউনিভার্সিটি যাবে এবং তার অ্যাকোমোডেশন নিয়ে সবাই স্ট্রাগল করছে। এবং আমি রিসার্চ করে দেখলাম যে প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারের জন্য তাদের অ্যাকোমোডেশন, কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যখন আসে তখন দেখা যাচ্ছে ওটা পাইল আপ হচ্ছে। এই শর্টেজটা কি আসলে আছে কিনা, মানে ফিজিক্যালি আছে কিনা, এবং যদি থাকে এই সেক্টর একটু মানে শর্টেজ এই সেক্টরে কাজ করার আছে কিনা, কারণ এবং ওই ধরুন কনভার্টের সুবিধাগুলো কি অসুবিধাগুলো আছে এবং কি এই প্রসেসগুলো একটু যদি বলেন প্লিজ। দেখুন, স্টুডেন্ট অ্যাকোমোডেশন আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলি। যখনই কোনো কিছু স্টুডেন্ট আসে, আই হ্যাভ এ মানে উইকনেস, কারণ হচ্ছে আমি যখন আসি এদেশে আমি স্টুডেন্ট ভিসায় আসি, এজ এ স্টুডেন্ট হিসেবে ব্রিটেনে আমি পড়তে আসি। এখন দেখুন, স্টুডেন্টদের জন্য যদি কোনো কিছু আসলে করা যায়, আই উইল বি মোর হ্যাপি। এখন আসেন যে রিয়েলিটিটা কি, রিয়েলিটিটা আসলে দুঃখজনক কেন? আজকে আপনি আগামী বছর হয়তো আপনার মেয়ে আপনার ইউনিভার্সিটিতে যাবে, আপনি হয়তো এটাকে প্র্যাকটিক্যালি ফেস করছেন। আপনি আসলে দেখেন, আপনি প্রত্যেকটা ব্রিটিশ মা বাবার একটা এক্সাম্পল, কারণ হচ্ছে প্রত্যেকটা মা বাবাই কিন্তু আপনার এই সাফারটা করে। কেন? দেখুন, বার্মিংহামে যারা আছে হয়তো লোকাল কিছু মানুষ সুবিধা পাচ্ছে, কারণ তারা বার্মিংহামে থাকে। লন্ডনে আমরা যারা থাকি হয়তো বা কিছু ছেলে পেলে, কিন্তু আপনার পুরো দেশটাতে এটা হিউজ গ্যাপ স্টুডেন্ট অ্যাকোমোডেশন। আর আমি মনে করি আপনার যেরকম সার্ভিস অ্যাকোমোডেশন HMO বা এর থেকেও সবচাইতে বেস্ট হবে যদি আমরা বাঙালিরা মিলে স্টুডেন্ট অ্যাকোমোডেশনে যদি আমরা ইনভেস্ট করতে পারি, এবং এটা কিন্তু সবচেয়ে ভালো একটা ইনভেস্টমেন্ট। আমি কেন বলছি, আপনি দেখুন, এটা এথিক্যালি একটা কজ আছে যে আপনি স্টুডেন্টদেরকে হেল্প করছেন। দ্বিতীয়ত, আপনার নর্মাল বাড়ি থেকে বা নর্মাল যে ইনভেস্টমেন্ট আছে এর থেকে অনেক বেটার আপনি রিটার্ন পাবেন। এখন কথা হচ্ছে যে সমস্ত বাচ্চা কাচ্চারা শুধু 1 বছর ইউনিভার্সিটি থেকে অ্যাকোমোডেশন পায়, বাকি 3 বছর বা 2 বছর কেন পায় না? কারণ আমরা জাতি হিসেবে, আমরা একটা দেশ হিসেবে কোনো ইউনিভার্সিটির কাছে সম্পূর্ণ আপনার এই সাপোর্টটা নেই। তার কারণ হচ্ছে যে পরিমাণ ছাত্র একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আপনার ফাউন্ডেশন ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বা PhD লেভেলে, সবাইকে অ্যাকোমোডেট করার মতো ক্যাপাসিটি আমার জানা মতে মানে আপনার ব্রিটেনের কোনো ইউনিভার্সিটির নেই। তো এখন কথা হচ্ছে ওই মানুষগুলো আসলে থাকবে কোথায়? মানুষগুলো তো থাকতে হবে, যারা লোকাল না তাদেরকে তো ওই শহরটাতে অবস্থান করতে হবে। যারা লন্ডনে পড়তে আসে তাদের যদি লন্ডনে থাকার জায়গা না থাকে, তাদেরকে তো একটা প্রাইভেটলি জায়গা ম্যানেজ করতে হবে। তো আমি এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের যে সমস্ত বাঙালি ভাই বোন আছেন, যারা একটু ভালো আছেন অর্থনৈতিকভাবে এবং যারা চাচ্ছেন যে আসলে ব্রিটেনটা যেহেতু আমাদের সবার, লেটস বিল্ড ইট টুগেদার, আমি মনে করি এই স্টুডেন্ট অ্যাকোমোডেশন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনভেস্টমেন্ট হবে। এবং নেক্সট আমি মনে করি নেক্সট
50 বছর প্লাস ইট উইল বি এ ভেরি ভেরি প্রফিটেবল ফর বিজনেস অ্যাজ ওয়েল। বাট আপনি চিন্তা করে দেখেন ইয়াং যারা, তারা একটা সাপোর্ট পাবে, এবং এর মধ্যে যদি আমরা পর্যাপ্ত বানাতে পারি, পর্যাপ্ত যদি আমরা স্টুডেন্ট অ্যাকোমোডেশন বানাতে পারি, স্টুডেন্ট লাইফে যারা খুব কষ্ট করে, যারা সরকারি আপনার শুধু অনুদানের উপর নির্ভর করে অথবা পার্ট টাইম কোনো কাজের উপর নির্ভর করে, নট এভরি ফ্যামিলি ক্যান সাপোর্ট দেয়ার কিডস, তখন আপনি চিন্তা করে দেখেন আপনার একটা উদ্যোগের কারণে কারো যদি সপ্তাহে 10 পাউন্ড বা 20 পাউন্ড সেভ হয়, এটা কিন্তু স্টুডেন্ট লাইফের জন্য অনেক বড় একটা আমি মনে করি সেভিং। তাই বাঙালি ভাই বোন যারা আছেন, আমি মনে করি আপনারা যে শহরেই থাকেন না কেন, যেই শহরেই আপনার পাশে ইউনিভার্সিটি আছে না কেন, অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন যে স্টুডেন্ট অ্যাকোমোডেশন করছেন তার থেকে কত দূরে আপনার ইউনিভার্সিটিটা বা কলেজটা বা ফার্দার এডুকেশন সেন্টারটা, যাতে করে আপনার ইনভেস্টমেন্টটা যাতে করে লস না হয়, আপনার ইনভেস্টমেন্টটা যাতে ফ্রুটফুল হয়, অবশ্যই আপনারা এটা বিবেচনা করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মূল পর্বে চলে যাই। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে হাউজিং ক্রাইসিসে আমরা কীভাবে কন্ট্রিবিউট করতে পারি, এবং তার একটা মাধ্যম হচ্ছে আমরা যদি নিউ বিল্ডে আমরা করি, এবং নিউ বিল্ডে যে ধাপগুলো আমরা আলোচনা করেছিলাম, একটু রিক্যাপ যদি করি, যে প্রথমে আপনাদের যেই রিসার্চেরা করতে হবে, প্রত্যেকটা এলাকার বা লোকাল অথরিটি একটা ডেভেলপমেন্ট প্ল্যান থাকে, হয়তো 8 থেকে 10 বছরের একটা প্ল্যান থাকে, এবং কীভাবে তারা এক্সপ্যান্ড করবে এই প্ল্যান থেকে, ওই প্ল্যানগুলো আপনাদের সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে আপনি দেখবেন যে আসলে কোন জায়গাটা আপনার জন্য প্রযোজ্য এবং কীভাবে করছে, স্বল্প পরিসরে কোনটা চুজ করবেন, বড় পরিসরে কোনটা চুজ করার পরে তা এই ধাপটা নিয়ে আলোচনা। তারপরে আমরা ধাপ আলোচনা যে ওখানে আপনি কী করতে চান, এই জন্য অবশ্যই আপনাকে একটা সে ডিজাইন করতে হবে, যে আর্কিটেক্টের কাছে যেতে হতে আপনি নিজে অথবা ডিজাইন করে তারপরে প্ল্যানিং অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তারপরে যদি ওটা অ্যাপ্রুভ হয় তো আপনার কনস্ট্রাকশন শুরু করতে হবে। কনস্ট্রাকশন শুরু যেই পর্যায়ে আমরা গিয়েছিলাম গতবার, সেটা আমরা জাস্ট ফাউন্ডেশন পর্যন্ত দিয়েছিলাম, আমরা ওখান থেকে আমরা শুরু করতে চাই। এতটুকু যে বলেছিলাম, আপনি যদি আবার একটু রিক্যাপ করেন যে ওইটার সম্বন্ধে একটু বলা যায়, যে আপনি যেহেতু বলেছিলেন যে লোকাল অথরিটি অলরেডি 10 to 15 ইয়ার্সের একটা প্ল্যান অলরেডি করে, এবং ওগুলো অলরেডি আপনি বলতেছেন যে অ্যাভেলেবেল, ওইটার সম্বন্ধে যদি আরেকটু বলেন। দেখুন, যে শহরেই আপনি ডেভেলপমেন্টটা করবেন না কেন, ধরুন আমি সবসময় পছন্দ করি, কারণ হচ্ছে লন্ডনের পরে আমার কাছে ভালো লাগে বার্মিংহাম। তা আমি কিন্তু সবসময় দেখবেন আমার এক্সাম্পলে বার্মিংহাম অসংখ্যবার আসে, বা লিডস বা ম্যানচেস্টার আসে। এখন কথা হচ্ছে যে আপনি যে কোনো শহর আপনি চুজ করেন, আপনি দেখবেন হয় 10 বছরের সেই শহরের একটা ডেভেলপমেন্ট প্ল্যান আছে, অথবা 15 বছর আছে, কিছু কিছু জায়গায় আরও বেশিও আছে। এখন এটা কেন করে? কারণ হচ্ছে আমরা জানি ব্রিটেনে সব কিছু পরিকল্পিতভাবে করা হয়, যাতে করে ভবিষ্যতের প্রবলেম যাতে না হয়। অলদো সব কিছু তো আর 100% প্রেডিক্ট করা যায় না, বাট এই বিল্ডিং লাইনের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বা হসপিটালের ক্ষেত্রে, বা স্কুলের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি পৃথিবীতে মনে হয় তারা ওয়ান অফ দ্য বেস্ট যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে, যে আগামী 20 বছরে তাদের কী প্রয়োজন বা 100 বছরের কী প্রয়োজন, তারা কিন্তু এই জিনিসটা করতে পারে। এখন আমরা যারা প্রপার্টি ডেভেলপমেন্টে আসতে চাই, আমরা কিন্তু ওই কাউন্সিলের বা ওই শহরের যে ডেভেলপমেন্ট প্ল্যান বা রিজেনারেশন যে প্ল্যান আছে, সেই প্ল্যানটা যদি আমরা ডাউনলোড করি, এটা পাবলিক ইনফরমেশন, সব জায়গায় এটা আপনারা পাবেন, অনলাইনে পাবেন, কাউন্সিলের কাছে পাবেন। এটা যদি আমরা ডাউনলোড করি এবং এটাকে যদি আমরা পর্যালোচনা করি, তখন কিন্তু আমরা দেখব যে আসলে ওই শহরে কি চায়, ওই শহরে কি আসলে 2 বেডরুমের হাউস দরকার, ফ্যামিলি হোম 3 বেডরুম না 4 বেডরুমের দরকার, এবং কোন জায়গাগুলোতে কত বছরে তারা একটা ডেভেলপ করতে চাচ্ছে, এবং কোন অংশটা শহরের একটা অংশে এবং রিজেনারেশনের আন্ডারে আসলে কোন জায়গাগুলো সরকার ডেভেলপ করতে চায়, তাদের যে প্ল্যান, এই প্ল্যানটা আপনার কখনোই কিন্তু সরকার নিজে নিজে করতে চায় না, আমরা সবাই মিলেই সরকার করে, প্রাইভেট এবং কাউন্সিল যেটা লোকাল গভর্নমেন্ট আছে, তারা সবাই মিলে কিন্তু এই কাজটা করে। তখন যখন আমাদের কাছে যখন একটা রূপরেখা থাকলো, তখন কিন্তু আমরা চুজ করতে পারবো, ঠিক আছে, যে আমার এই জায়গায় যদি আমার 20,000 বাড়ি সরকার বানাবে, তখন যদি আমি একটা প্রসপেক্টিভ ল্যান্ড নেই, তার মানে হচ্ছে যে ওই জায়গাতে আমার প্ল্যানিং পারমিশন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন কথা হচ্ছে যে এই শর্টেজ জানলাম, প্রসেসটা জানলাম, আমরা যেহেতু গত সপ্তাহে আলোচনা করেছিলাম, তারপরে আমি একটু সংক্ষেপে বলে নিই। আমাদেরকে প্রথম ল্যান্ড অ্যাকোয়ার করতে হবে, তারপরে কনসালটেন্টের মাধ্যমে জানতে হবে যে ওই জায়গায় আদৌ বিল্ডিং করা সম্ভব কিনা, কাউন্সিলের কোনো কন্ডিশন আছে কিনা, বা কাউন্সিল আমাকে বিল্ডিং বানাতে দেবে কিনা। এইগুলো সমস্তগুলো জানার পর, ডিজাইন করার পর, অ্যাপ্রুভালের পর আমরা
ফাউন্ডেশন করব বা মানে আপনার সুপার স্ট্রাকচার এবং সাব স্ট্রাকচার করব। সাব স্ট্রাকচারের আন্ডারে আমরা হয়তো ফাউন্ডেশন, ড্রেনেজ এই কাজগুলো করব। তারপর হয়তো আমরা ফ্রেম, এটা আরসি ফ্রেমও হতে পারে আপনার, আবার কংক্রিটের আবার সিসি কংক্রিটেরও হতে পারে। এখন কথা হচ্ছে যে কোন স্ট্রাকচারে, এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং সয়েল টেস্ট, আমরা এই দেশে বোরহোল বলে থাকি, এবং আমাদের যারা কাউন্সিলের বিভিন্ন যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনের ভিত্তিতে বিল্ডিংটা কত বড় হবে, এটা কি 17 মিটারের আন্ডার 17 মিটার হবে না ওভার 17 মিটার হবে, সেফটি ফিচারগুলো কি থাকবে। একটা কথা বলা ভালো যে যদি আপনার 17 মিটারের উপরে হয় তখন কিন্তু আপনার বিল্ডিং প্রসেসটা একটু চেঞ্জ হয় বা ডিফারেন্ট হয়। এর নিচের যদি বিল্ডিং হয় বা 17 মিটারের কম, যদি উচ্চতার কমে যদি বিল্ডিং হয় সেক্ষেত্রে ডিফারেন্ট হয়। যেমন বিল্ডিং কন্ট্রোলের যে প্রসেসগুলো চলমান থাকতে পারে, কিন্তু যখনই এটা হাই রাইজ হয়ে যায় তখন কিন্তু সমস্ত ডিজাইনটাকে ফ্রিজ করে, তার মানে হচ্ছে ডিজাইনের আর আপডেট করা সম্ভব বা চেঞ্জেস হয়তো ততটা আর সম্ভব না। এখন একটু পিছনের দিকে যদি যাই, আপনি যে প্রসেসে যখন বলেছেন যে আমি ল্যান্ড অ্যাকোয়ার করলাম, আমি একটা কনসালটেন্ট নিয়োগ করে আমি বুঝলাম যে এখানে বিল্ডিং বানানো সম্ভব, তারপরে বলছেন এটা ডিজাইন করে, ডিজাইনের সাথে ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কের কোনো সম্পর্ক থাকা উচিত কিনা? 100%। আপনি তো দেখুন এখানে আপনি তো ডিজাইন করাবেন এমন একজন যে আসলে ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক জানে, যে লোকাল প্ল্যানটা জানে। আপনি নিশ্চয়ই একটা মিড অফ টেরেস হাউস আপনাকে একটা 10 তলা বিল্ডিং বানাতে দিবে না। এই যে আপনার দেখুন, ইউ ক্যান নট ডু সামথিং ওয়্যার ইউ ডোন্ট হ্যাভ এ নলেজ। আপনি এই জন্যই তো কনসালটেন্টের কাছে যাবেন বা এই জন্যই যারা জানে তাদের কাছে যাবেন। এখন কথা হচ্ছে যে লোকাল পলিসি, ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক, এই দুইটার মধ্যে কিন্তু আপনাকে মিল থাকতে হবে। ইউর আর্কিটেক্ট অর ইউর কোম্পানি, কনসালটেন্ট কোম্পানি নিড টু বি ওয়েল তাদের ইনফরমেশনটা থাকতে হবে, তাদের সেই নলেজটা থাকতে হবে যে আসলে ওই জায়গায় কি সম্ভব, অল্টারনেটিভ বা একটু অ্যামেন্ডমেন্ট সম্ভব, কিন্তু রাত দিন কিন্তু করা সম্ভব না। কাউন্সিল তাদের পলিসির বাইরে, ব্রিটেন কখনোই লং টার্ম প্ল্যান ছাড়া কিছু করে না, তাদের পলিসির বাইরে কিছু করবে না। আপনি নিশ্চয়ই উদ্ভট কিছু বা নিশ্চয়ই আনইমাজিনেবল কিছু নিশ্চয়ই আপনি যদি প্রপোজ করেন, এটা অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য হবে না। এই জন্য অবশ্যই এমন একজন আর্কিটেক্টের কাছে যেতে হবে বা কোম্পানির কাছে যেতে হবে যারা আপনাকে রিয়েলিস্টিক আইডিয়া দেবে, যারা আপনাকে পলিসির সাথে মিল রেখে একটা ডিজাইন উপস্থাপন করবে এবং যে ডিজাইনটা মাইনর কিছু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কাউন্সিল থেকে অ্যাপ্রুভাল আসবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা ফিরে যাই যে আমরা স্টেজে আসছিলাম যে আমরা ফাউন্ডেশনে যেছিলাম, কেন এই বিষয়টাকে একটু সময় কাটাতে চাই, কারণ আপনার যেহেতু অভিজ্ঞতা আছে এবং কাজের কথা, কেন আমি ফাউন্ডেশনের কথা বলছেন, বিভিন্ন রকমের ফাউন্ডেশন আছে এবং ফাউন্ডেশনের ডেপথ আছে। এই একটু যদি আপনি স্পেসিফিক্যালি বলেন যে একটা আমি যদি কোনো একটা ধরেন জাস্ট ডেভেলপমেন্টের ল্যান্ড আমি করছি এবং আশেপাশে ধরেন ওরকম বাড়ি নাই, দ্যাট ইজ এ ডিফারেন্ট, কিন্তু আমি যখন মিডল অফ এ টাউন অথবা মিডল অফ একটা ধরেন কোনো রেসিডেন্সিয়াল এরিয়া করছি, তখন আমি যখন ডিপ ফাউন্ডেশন করি কি কনসিডার করা উচিত এবং কোন কোন সেফটি মেনটেন করা উচিত, কারণ পাশেও একটা বাড়ি আছে এবং তারও ফাউন্ডেশন আছে, এটা যদি বলেন। এখানে আপনার ফাউন্ডেশনটা ডিপেন্ড করছে হচ্ছে আপনার সয়েল কন্ডিশনের উপর। আমরা জানি যে লন্ডন ক্লে ইজ নট টু মাচ ফেভারেবল টু বিল্ডিং, কিন্তু কথা হচ্ছে যে আমরা তো শার্ট আমরা বানিয়েছি না, তো এখন কথা হচ্ছে যে পার্টিকুলার জায়গায় আপনার মাটির একটা ধরন রয়েছে, সেই ধরনটা অনুযায়ী আমাদেরকে কিন্তু ডিসাইড করতে হবে আমরা এটা কি টাইপের ফাউন্ডেশন করব। এখন কথা হচ্ছে যে ওয়েন ইউ আর বিল্ডিং সামথিং মিডল অফ দ্য টাউন অর মিডল অফ সারাউন্ডিং বিল্ডিং, তখন হচ্ছে টেম্পোরারি আপনার যেই স্ট্রাকচারটা এটা খুব জরুরি। আপনি একটা জায়গায় আপনি একটা গর্ত করবেন, একটা জায়গায় আপনি হয়তো বেসমেন্ট বানাবেন, এখন আপনার দায়িত্ব বা আপনার কন্ট্রাক্টরের দায়িত্ব তার আশেপাশের যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোকে আপনার স্টেবল করা। এই জন্যই কিন্তু আপনাকে টেম্পোরারি যে স্ট্রাকচারটা আছে বা আপনার কাজ চলাকালীন সময়ে যে স্ট্রাকচারাল সাপোর্টটা আছে সেই সাপোর্টটা কিন্তু অবশ্যই আপনাকে স্ট্রং হতে হবে, এবং এই সাপোর্টটার জন্য আপনার ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ফার্ম যে সাজেশনটা করে এটা কিন্তু আপনাকে অবশ্যই 100% মানতে হবে, নট 99%। কারণ আপনি আপনার ডেভেলপমেন্টের কারণে আপনার নেইবার বা আপনার যে প্রতিবেশী আছে তাদের কিন্তু কোনো ক্ষতি করতে পারবেন না, কারণ যখনই
আপনি একটা ডিগিং করবেন বা আপনার জায়গায় আপনার প্লটে আপনি যখন মাটি অপসারণ করবেন, স্বভাবত কারণেই আপনার যে আগের যে প্রেশারটা ছিল মাটি থাকার কারণে বা মাটির উপর স্থাপনা থাকার কারণে, আপনি যদি কোনো বিল্ডিংকে ড্যামোলিশ করে তারপর যদি ফাউন্ডেশন করেন, এটা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস। কারণ হচ্ছে তখন আপনার সাপোর্টটা আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার নেইবারিং যে বিল্ডিংগুলো আছে বা জমি আছে সেগুলোকে কিন্তু দিতে হবে। এই জন্য টেম্পোরারি ওয়ার্ক ডিউরিং কনস্ট্রাকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান যারা গ্রাউন্ড ওয়ার্কের সাথে জড়িত। দয়া করে কেউ কখনো কোনো ফাউন্ডেশনের কাজ বা গ্রাউন্ড ওয়ার্কের কাজ কখনোই এক্সপিরিয়েন্স ছাড়া, ইন্স্যুরেন্স ছাড়া কোনো কোম্পানি বা কোনো মানুষকে দিয়ে কখনোই করাবেন না। তা না হলে কিন্তু যে আশায় বিল্ডিং করবেন, আপনার কিন্তু আশেপাশের মানুষের ক্ষতির জরিমানা দিয়ে কিন্তু আপনি আপনার প্রজেক্ট থেকে 1 টাকাও লাভ করে যেতে পারবেন না। তাই আমি মনে করি ফাউন্ডেশন ইজ এ ভেরি ভাইটাল পার্ট। কারণ হচ্ছে আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি উপরে বিল্ডিং বানাতে পারবেন না। তদরূপ আপনার ফাউন্ডেশন করতে গিয়ে আরেকজনের ফাউন্ডেশন কিন্তু আপনারা নষ্ট করতে পারবেন না। তাই প্রপারলি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কথা মেনে তার ডিজাইন অনুযায়ী ফ্রেমওয়ার্কটা কিভাবে হবে, টেম্পোরারি স্ট্রাকচারটা কিভাবে হবে, এবং আপনি যখন একটা নিয়ম আছে, আপনি যদি মাটি অপসারণ করেন আপনি এটা 24 ঘন্টার বেশি রাখতে পারবেন না একটা নির্দিষ্ট গভীরতায়। আরও যদি বেশি গভীরতায় হয় হয়তো 4 ঘন্টাও রাখতে পারবেন না। এইগুলো কিন্তু টেম্পোরারিভাবে পাইলিং করে হোক, শাটারিং করে হোক, যেইভাবে সম্ভব, এবং আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা আপনার কনসালটেন্ট যেইভাবে আপনাদেরকে এই টেম্পোরারি ওয়ার্কটা করার জন্য বলে, অবশ্যই অবশ্যই এই কাজটা আপনারা এক্স্যাক্টলি আইন মোতাবেক এবং পরামর্শ মোতাবেক কিন্তু আপনাদেরকে করতে হবে, অন্যথায় কিন্তু বিরাট বড় বিপদ ডেকে আনবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে নিউ বিল্ডের যেই পর্যায়ে একটা ধাপ আছে, যেটা ফাউন্ডেশন, কোন কোন বিষয়গুলো আপনাদের বিবেচনা করা উচিত এবং কোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিজ্ঞাপন বিরতি। তারপরে আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসবো, সেই আলোচনা আমরা আবার